যে আজকে এই জ্যামিতিতে কোন বিষয়টা নিয়ে আমাদের মেইন কাজ। একটা খুব ইম্পর্টেন্ট টপিক, আর শিওরলি এখান থেকে কিন্তু উপপাদ্য বা উপপাদ্যের প্রয়োগ আমাদের আসবেই। তাহলে আজকের যে উপপাদ্য সেটা কিন্তু খুব কমন একটা, সে বৃত্ত নিয়ে, বৃত্ত সম্পর্কে আমাদের উপপাদ্য। তো তার আগে আমরা দেখে নেব যে এর চাপ, জ্যা, এই বিষয়গুলো কি। তাহলে প্রথমে আমরা দেখি যে আমাদের বৃত্ত, দেখো এটা খুব চেনা একটা শেপ। আমাদের যখন আমরা যে কোনো চাকা, পয়সা বা আমাদের এরকম অসংখ্য শেপ আমাদের চারপাশে ছড়িয়ে আছে, যেটা কিন্তু বৃত্ত বা সার্কেল। তাহলে এখন আমাদের একটা জিনিস দেখো, যে কোনো একটা তলে যদি, বৃত্ত কাকে বলে এটা আমাদের বুঝতে হবে। তাহলে আগে কোনো একটা তলে যদি একটা বিন্দু চলমান অবস্থায় থাকে এবং দেখা যায় যে ওই চলমান বিন্দুটা সবসময় একটি নির্দিষ্ট স্থির বিন্দু সাপেক্ষে সবসময় একই দূরত্ব বজায় রেখেছে, এখন একই দূরত্ব বজায় রেখে ঘুরে চলেছে, ঘুরে চলেছে, ঘুরে চলেছে। তাহলে তুমি যদি একটা সুতো বেঁধে, সুতো একটা ঢিল বেঁধে ঘোরাতে থাকো এবং ধরে নাও যে যে পয়েন্টটা তোমার হাতে আছে সেটা স্থির এবং ওই ইটটা তোমাকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে তার যে সঞ্চার পথটা তৈরি হবে, যেখানে এ সবসময় এখান থেকে একটা ফিক্স একই দূরত্বে রয়েছে, এর সঞ্চার পথটাকেই কিন্তু আমরা বৃত্ত বলছি। তাহলে যখন এরকম একটা বৃত্ত তৈরি হলো, বৃত্তর সাথে দেখো দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস তৈরি হলো। একটা হচ্ছে এই কেন্দ্র থেকে এই পয়েন্টটার একটা ফিক্সড লাইন আছে এবং এর যে সঞ্চার পথটা, এর সঞ্চার পথের নাম কি? পরিধি। এবং এই যে দূরত্বটা ব্যাসার্ধ, এবং এটাকে যদি আমরা এক্সটেন্ড করে দিই তাহলে আমরা যেটা পাবো সেটাকে বলি ব্যাস। তাহলে প্রথম আমরা শুরু করলাম বৃত্ত দিয়ে আমাদের আলোচনাটা। তাহলে প্রথমে আমরা দেখলাম বৃত্ত কাকে বলে, বৃত্তর পরিধি, ব্যাসার্ধ, ব্যাস, আমাদের কমন কিছু জিনিস আমরা জানলাম। এবার আমরা দেখি যে একটা বৃত্তে, ধরা যাক এটা একটা বৃত্ত, বৃত্ত আমরা এবার দেখছি যে কাকে বলে, কর্ড। হ্যাঁ, যে বা কর্ড কাকে বলে। দেখো বৃত্তে যে কোনো একটা পরিধির উপরে যে কোনো দুটো বিন্দুর সংযোগস্থল, সংযোগকারী যে রেখা, তাকে আমরা বলি, যে কোনো সংযোগকারী দুটো বিন্দু, তাহলে এটা হয় এ বি, এ সি, এ ডি, এই, এরা সবাই কিন্তু জ্যা। তাহলে পরিধির উপরিস্থিত যে কোনো দুটো বিন্দুর সংযোজক যে রেখা, সেটাকে আমরা বলছি জ্যা। কিন্তু যদি কোনো কারণে আমাদের এরকম একটা লাইন থাকে যেটার নাম ধরো এফ, এ এফ, এটা কিন্তু পরিধি পর্যন্ত যায়নি, তাহলে কিন্তু এ, তাহলে আমরা বলতে পারি তখন কিন্তু এফ জ্যা নয়। কিন্তু বাকি যাদেরকে আমরা এঁকেছি, এ বি, এ সি, এ ডি, এ ই, এরা কিন্তু সবাই এক একটা জ্যা। তো এখানে একটা ছোট অবজেক্টিভ কোশ্চেন উঠে আসে। তো আমরা বুঝতেই পারছি যে যতগুলো জ্যা আঁকছি তার মধ্যে যদি তোমরা খেয়াল করে দেখো যে যতগুলো জ্যা হতে পারে এরকম ভাবে, তার মধ্যে সব থেকে বড় যদি এরকম একটা সার্কেল হয়, এরকম দেখো এগুলো সব জ্যা জ্যা, কিন্তু এর একদম সেন্টারের মধ্যে দিয়ে যেটা পাস করছে, যেটাকে আমরা বলি ব্যাস। দেখো আবার এরকম ভাবে, এবার এর মধ্যে যেটা ব্যাস, সেটা কিন্তু আমরা বলতে পারি সব থেকে বড় জ্যা। তাহলে এটা একটা অবজেক্টিভ হিসেবে আসতে পারে যে সব থেকে বড় জ্যা কোনটা, তাহলে ব্যাস হচ্ছে কিন্তু সব থেকে বড় জ্যা। ঠিক আছে, এবং একটা বৃত্তে এরকম অনেকগুলো জ্যা থাকতে পারে, কারণ অনেকগুলো ব্যাস থাকবে, যেটা সেন্টার দিয়ে এটা পাস করছে, অনেকগুলো লাইন এরকম থাকতে পারে। তো এরা হচ্ছে সব থেকে বড় জ্যা, সেটা হলো ব্যাস। তাহলে আমাদের জ্যায়ের ধারণাটা আমরা একটু ক্লিয়ার করলাম। এবার আমরা দেখি জ্যায়ের ধারণা তো হলো, এবার আমাদের কাছে যে প্রশ্ন আসে, এবার আমরা দেখছি চাপ, বৃত্তচাপ। ওকে, বৃত্তচাপ কাকে বলে সেটা আমরা একটু দেখব। তো বৃত্তচাপ কাকে বলে এটা আমাদের পরের টপিক। তো বৃত্তচাপ দেখতে গেলে আমাদের যেটা দেখতে হবে যে এই আর্কের যখন আমরা কথা বলছি, তাহলে আর্ক, এই বৃত্তচাপ কিরকম ভাবে আমরা বলতে পারি। ধরা যাক এর উপরে যে কোনো দুটো পয়েন্ট আমরা নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম এবং এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। তাহলে বুঝতে পারছো এই যে আমরা এখানে নামকরণ করলাম এ এবং বি, দুটো নিলাম এবং খুব ক্লিয়ারলি আমাদের দেখো এখানটায় একটা এরকম পোর্শন তৈরি হয়েছে, এ বি একটা পোর্শন তৈরি হয়েছে, আর একটা পোর্শন তৈরি হয়েছে, দেখো এখানে আরেকটা পোর্শন তৈরি হয়েছে, তাই না? তাহলে এখানে এটা যদি নামকরণ করি, তাহলে এখানে এই যে পার্টটা যেটা বৃত্তের অংশ এ বি, আরেকটা আমাদের তৈরি হয়েছে এ পি বি। তাহলে এটা যে বৃত্তের অংশ যেটা তৈরি হয়েছে আমাদের এখানে এ বি আর এপিবি, তাহলে এরা কিন্তু চাপ। তাহলে বৃত্তচাপ হচ্ছে বৃত্তের একটা পরিধির একটা পার্ট, যেটা দুটো বিন্দু, বৃত্তের উপরিস্থিত দুটো বিন্দু তৈরি করছে। তো এখানে দেখো এবি আর এপিবির মধ্যে একটা ডিফারেন্স আছে। একটাকে আমরা বলতে পারি উপচাপ, আরেকটা হচ্ছে অধিচাপ।
যেটা বড় সেটাকে আমরা অধিচাপ বলতে পারি, মানে এটা মেজর আর্ক, এটা মাইনর আর্ক। তাহলে সোজা কথা, যেহেতু আমরা এই চ্যাপ্টারটায় বৃত্তচাপ নিয়ে দেখবো, তাহলে আমরা বৃত্তচাপ তাহলে হলো এর পরিধির উপরে থাকা যে কোনো দুটো বিন্দু এবং সেই বৃত্তের যে অংশ সেটাকে আমরা চাপ বলছি। আর জ্যা হিসেবে আমরা দেখেছি যে পরিধির উপরে দুটো বিন্দুর সংযোগকারী সরল রেখাটা কিন্তু হলো জ্যা। তাহলে বৃত্তচাপ আমরা দেখলাম, তাই তো। এবার আমরা পরের দুটো জিনিস একটু দেখে নিই তাড়াতাড়ি, যে যখন একটা জ্যা, যদি আমাদের এটা একটা সার্কেল হয়, দেখো ক্লিয়ারলি আমরা যখনই একটা জ্যা আঁকছি তখন কিন্তু খুব সহজভাবে আমরা বলতে পারি যে এটা দুটো পার্টে এটাকে ভাগ করে দিচ্ছে। দেখো এটা দুটো পার্টে ভাগ করে দিয়েছে, তাই না? তাহলে এটা হলো আমরা কি বলতে পারি, এটা হলো একটা বৃত্তের অংশ। এবং সেটা আমরা এবার আমাদের পরের টপিকটায় দেখবো যে বৃত্তের অংশ। এখানে আমাদের এটা আমরা ইয়ে করে নিই। তাহলে এই যে সেগমেন্ট, এর পরের যে আমাদের টপিকটা যেটা আমরা পড়তে চাইছি এখানে, সেটা এখানে দেখো বৃত্তাংশ। তো এখানেও আমাদের কাছে দুখানা আছে। এই এই যে পার্টটা আছে ছোট, সেটা সে একইভাবে আমরা বলতে পারি উপবৃত্তাংশ। এই পার্টটাকে আমরা বলতে পারি অধিবৃত্তাংশ। যেটা বড়টাকে আমরা অধি দিয়ে বলছি, ছোটটাকে উপ দিয়ে বলছি। এগুলো জাস্ট একটা কনসেপ্ট। কারণ যখন একটা, দেখো এই যে বৃত্তাংশ যখন আমরা বার করছি, তখন একটা জ্যা দুটো পার্টে ভাগ করছে। কিন্তু এটাই আরেকটা ক্লাসিফিকেশন আমরা কি করতে পারি, ধরো বৃত্তকলা। যদি এখানে একটু চেঞ্জ করি, আমরা যে সার্কেলটা আছে সেই সার্কেলের অর্থাৎ বৃত্তে যে কেন্দ্র, এখান থেকে এর যে দুটো ব্যাসার্ধ, তারাও দেখো এটাকে দুটো পার্টে ভাগ করছে। একটু ডিফারেন্ট ভাগ হচ্ছে, কিন্তু এখানেও কিন্তু দেখো দুটো পার্টে ভাগ হচ্ছে, এখানেও দুটো পার্টে কিন্তু আমাদের ভাগ হচ্ছে। তাহলে আগের বার যেমন বৃত্তাংশ দেখেছিলাম, এবারে আমাদের ক্লাসিফিকেশনটার নাম একটু পাল্টে যাচ্ছে। এটার ডিফারেন্স হচ্ছে যে জ্যা দিয়ে যে দুটো ভাগ আমরা পাচ্ছি সেটাকে আমরা বলছি বৃত্তাংশ। কিন্তু যখন আমাদের সেন্টার অর্থাৎ কেন্দ্র থেকে যে দুটো ব্যাসার্ধ যখন বৃত্তকে দুটো ভাগে ভাগ করছে, সেটাকে আমরা বলছি বৃত্তকলা। অর্থাৎ এটা আর এটা দুটো বৃত্তকলা। এটাকে আমরা বলতে পারি ছোট বৃত্তকলা, আর এখানে দেখো একটা বড় বৃত্তকলা আছে। ঠিক আছে, তাহলে এটা একটা আরেকটা সেগ্রিগেশন আমরা দেখলাম। তাহলে আমরা প্রথমে দেখে নিলাম যে একটা বৃত্ত কাকে বলে। আমরা যদি কুইকলি দেখে নিই, যেটা আমরা দেখলাম একটা বৃত্ত দিয়ে আমরা শুরু করলাম, বৃত্ত ব্যাসার্ধ পরিধি। জ্যায়ের সংজ্ঞা কি, চাপ কাকে বলে, এবং আমরা দেখলাম বৃত্তচাপ, দেখলাম বৃত্তাংশ এবং বৃত্তকলা। এবার এই ক্লাসিফিকেশন গুলো যখন আমাদের কাছে এসে গেল, তখন আমরা এবার সরাসরি চলে যাব আমাদের পরের সেগমেন্টে, যেখানে আমরা এই উপপাদ্য, আমাদের কিছু থিওরেম আমরা ইউজ করব এবং তার উপর ভিত্তি করে আমরা তার কিছু অ্যাপ্লিকেশন দেখবো। আচ্ছা, প্রমাণ করতে হবে যে বৃত্তের কেন্দ্র থেকে অঙ্কিত কোনো সরল রেখা যদি ব্যাস ভিন্ন অপর কোনো জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তবে সরল রেখাটি ওই জ্যায়ের উপর লম্ব হবে। অর্থাৎ আমাদের যখনই এরকম উপপাদ্য দেবে, তার একটা সুন্দর ছবি, সুন্দর বলতে টেকনিক্যালি কারেক্ট একটা ছবি আঁকতে হবে, পেন্সিল দিয়ে আঁকবে, এবং তারপরে সেটার স্ট্রাকচারটা কিভাবে হবে সেটা আমরা একটু দেখি। ধরো এক্ষেত্রে যেটা বলে দিয়েছে, আমরা প্রথমে ধরা যাক বৃত্তের কেন্দ্র থেকে অঙ্কিত যদি সরল রেখা ব্যাস ভিন্ন অপর কোনো জ্যাকে, তাহলে একটা জ্যা আমরা এখানে এঁকে নিলাম এবি জ্যায়ের ওপর ও থেকে বৃত্তের কেন্দ্র থেকে অঙ্কিত কোনো সরলরেখা যদি ব্যাস ভিন্ন অপর কোনো জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা এর উপর থেকে এর উপরে একটা লম্ব টানবো। এবার আমরা দেখবো এটার আমাদের অঙ্কন পদ্ধতিটা কি হবে। তাহলে আমাদের যেখান থেকে আমরা শুরু করেছি, যে এইখানে দেখো প্রশ্নটা হচ্ছে যে এখানে আমরা কিভাবে করব, যে যে সেগমেন্ট গুলোকে আমাদের লিখতে হবে। তাহলে প্রথমেই দেখা যাক প্রদত্ত কি প্রদত্ত আছে এখানে। দেখো প্রদত্ত কি কি এখানে দেওয়া আছে, যে বৃত্তর কেন্দ্র থেকে কোনো সরলরেখা যদি ওপর কোনো জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তার প্রদত্ত হচ্ছে যে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে আমরা লিখি, এটা ধরা যাক সি ও বৃত্তের কেন্দ্র এবি একটা জ্যা, আবার বলে দেওয়া আছে এসি ইজ ইকুয়াল টু বিসি, কারণ এটা সমদ্বিখণ্ডিত হয়েছে, এটা প্রদত্ত। তাহলে এবার এখানে যে এইটা প্রদত্ত বলে, তাহলে আমরা দেখি প্রামাণ্য বিষয়টা কি, প্রমাণটা কি করতে হবে। প্রামাণ্য বিষয় হচ্ছে, যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে সরলরেখাটি ওই জ্যায়ের উপর লম্ব হবে। অর্থাৎ প্রামাণ্য বিষয় হচ্ছে ওসি পারপেন্ডিকুলার টু এবি। কারণ বলেছে যে ওই যে সরলরেখাটা যেটা কেন্দ্র থেকে ওই জ্যায়ের উপরে যে সরলরেখাটা ওসি, সেটা ওই জ্যায়ের উপর লম্ব হবে, এটা প্রামাণ্য বিষয়। তাহলে এবার এর অঙ্কনটা দেখি, কারণ অঙ্কন যেটা আমাদের অ্যাডিশনাল আমরা আঁকি এখানে,
সেটা এখানে কি আঁকতে হবে আমাদের, আমরা এখানে জয়েন করে নিচ্ছি, ও এ এবং ও বি যুক্ত করা হলো, তাহলে যুক্ত করলাম। এবার আমরা যদি দেখি এখানে, এবার আমাদের ফাইনাল চলে এসেছে প্রমাণ। তাহলে এই 4টে স্টেপ একটু স্ট্রাকচারটা বুঝে নিই প্রমাণটা শুরু করার আগে। আমাদের দেখো অঙ্কন একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। প্রথমে ভালো আমরা আঁকলাম, প্রদত্ত কি, প্রামাণ্য বিষয় কি, অঙ্কনটা কি, এবং আমরা এখন প্রমাণ করব এটা। তো প্রমাণ করতে গেলে আমাদের যেটা প্রথমেই দেখতে হবে এখানে যে ত্রিভুজ ও এ সি ও ত্রিভুজ ও বিসি, এই দুটোর মধ্যে আমরা প্রথমে দেখছি। দেখো এই দুটোর মধ্যে ও এ ইজ ইকাল টু ও বি, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। ও সি সাধারণ বাহু, দুজনেরই কমন, এবং এসি ইজ ইকুয়াল টু বিসি, এটা প্রদত্ত শর্তানুসারে। এই এসি ইকুয়াল টু বিসি প্রদত্ত শর্তানুসারে, কারণ এক্ষেত্রে বলেই দিয়েছে যে এটা দ্বিখণ্ডিত হয়েছে। তাহলে দেখো এই দুটো ত্রিভুজের 3টে বাহু যদি সমান হয় অনুরূপ বাহুগুলোর সাথে, তাহলে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ সর্বসম, এবং এটা আমরা এস 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 অনুসারে 3টে বাহুর সর্বসম সূত্র অবলম্বন করে এটা পেলাম। তাহলে যদি এটা হয়, সুতরাং অনুরূপ কোণ ও সি এ ইজ ইকুয়াল টু ও সি বি হবে। এটা আমাদের অনুরূপ কোণ বলতে পারি, যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হয়। তাহলে এই দুটো অ্যাঙ্গেল দেখো আমরা সমান করে দিতে পারলাম। আবার এই অ্যাঙ্গেলটা দেখো তৈরি হয়েছে কিভাবে, এই দুটো অ্যাঙ্গেল, এটা আর এটা তৈরি হয়েছে একটা লাইনের ওপর আরেকটা লাইন এসে দাঁড়ানোতে। এবং আমরা জানি এক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাঙ্গেল ও সি এ প্লাস অ্যাঙ্গেল ও সি বি ইজিক্যাল টু কত, 180 ডিগ্রি, কারণ একটা সরলরেখার উপর একটা সরলরেখা দাঁড়িয়ে আছে। সুতরাং অ্যাঙ্গেল ও সি এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও সি বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ সুতরাং ও সি লম্ব, এটা প্রমাণিত হলো। তাহলে এটা আমরা প্রমাণ করে ফেললাম সহজেই। স্ট্রাকচারটা একটু বুঝতে হবে, স্ট্রাকচারটা বুঝলেই আমরা এটা ইজিলি পেয়ে গেলাম। আচ্ছা, এর ঠিক উল্টোটা আমরা যদি দেখি, এই উপপাদ্যটা যেটা খুব ইম্পর্টেন্ট, এর উল্টো উপপাদ্যটা কি হতে পারে, যে যদি বলে দেওয়া হয়, এবার কি বলে দিয়েছিল এটা আগেরটা, যে সমদ্বিখণ্ডিত হয়েছে লম্ব প্রমাণ করো। এবার যদি বলে দেয় যে অলরেডি আগের যে ড্রয়িংটা সেই মতো করে আমরা যদি করি, দেখো এখানে বলে দিয়েছে, এখানে উল্টো মানে অলমোস্ট সিমিলার, কিন্তু এখানের কনটেক্সটটা কি, এবি আছে, এটা সেন্টার। এবার বলেছে যে এখান থেকে এর উপরে লম্ব টানা হয়েছে, এটা লম্ব। তাহলে এক্ষেত্রে দেখো কন্ডিশনটা কিভাবে পাল্টে যাচ্ছে প্রদত্ত আর প্রামাণ্য বিষয়ে। প্রদত্ত কি আছে, প্রদত্ত শর্তানুযায়ী এবি এটা একটা জ্যা, ও কেন্দ্র, ও সি পারপেন্ডিকুলার এবি। আগেরবার যেটা প্রামাণ্য বিষয় ছিল এটা সেটা প্রদত্ত, আর আগেরবার যেটা প্রমাণ করতে হতো, ঠিক আছে, এবার এটা উল্টে গেছে। প্রামাণ্য বিষয় কি, প্রদত্ত, প্রামাণ্য বিষয়টা কি, প্রামাণ্য বিষয় হচ্ছে প্রমাণ করতে হবে যে এসি ইজ ইকুয়াল টু বিসি। তাহলে আগেরবার সাথে এটা তোমরা যদি আরেকবার দেখো ভিডিওটা, দেখবে যেটা উল্টে গেছে। আগেরবার বলে দেওয়া হয়েছিল বাহু দুটোকে দ্বিখণ্ডিত করেছে, এবার প্রমাণ করতে হবে যে সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে অঙ্কনটা আমরা জানি, অঙ্কনটা একটা স্টেপ, সেই অঙ্কনে আমরা কি করব, ও এ ও বি আমরা যুক্ত করবো, ও এ আর ও বি আমরা যুক্ত করবো। গুড। এবার আমাদের কি প্রমাণ করতে হবে, তাহলে প্রমাণটা আমরা করি একইভাবে আগের বারের মতো। আমরা সেই একই দুটো ত্রিভুজ নেব, ত্রিভুজ ও এ সি ও ত্রিভুজ ও বি সি। দেখা যায় কি কি আছে, আমাদের কি কি কন্ডিশন এখানে দিয়ে দিয়েছে। দেখো এখানে বলে দিয়েছে যে আমাদের এক্ষেত্রে আমরা এটা বলতে পারি ও এ ইজ ইকুয়াল টু ও বি। কেন, এরা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা বলে দিয়েছে। ও সি সাধারণ বাহু, এবং এখানে দেখো যেহেতু একটা লম্ব ব্যাপার বলেছে, এখানে বলে দিয়েছে ও সি লম্ব এ বি, এখান থেকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল ও সি এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও সি বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই দুটো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই দুটো যে সমকোণী ত্রিভুজ, তাহলে এরা কিন্তু দেখো সর্বসম, ও এ সি ও বি সির সাথে সর্বসম। এটা আমরা আর এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা যেটা জানি সেই সূত্রানুসারে এটা আমরা সর্বসম বলতে পারি। আর যখনই আমরা এটা সর্বসম প্রমাণ করে দিলাম, সুতরাং এখান থেকে আমরা বলতে পারি এসি ইকুয়াল টু বিসি। খুব ইজি প্রুফ, কিন্তু এইটা এই দুটো উপপাদ্য কিন্তু তোমাদের আসার চান্স থাকে, এবং এইটা আসলে আমাদের জানি এইটা বা এটা যেটাই আসুক, আমাদেরকে এই ছবি আঁকাটা, প্রদত্ত অঙ্কন, প্রমাণ, এই তিনটে কিন্তু খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের করে দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে এইটা আমাদের প্রথম কন্ডিশন।
এবং আরো কিছু কন্ডিশন আছে, আরো কিছু স্টেটমেন্টস আছে, সেটা আমরা সিদ্ধান্ত হিসেবে দেখে নেব। সবকটার প্রমাণ আমাদের এখনকার স্কোপে নেই, কিন্তু আমরা দেখে নিই কনসেপ্ট গুলো কি কি। যেমন ধরো এটা একটা কনসেপ্ট যে এক্ষেত্রে বলা আছে একই বৃত্তে, ধরো একটা বৃত্ত, বা এই বৃত্তর যদি সমান আরেকটা বৃত্ত হয়, একদম সেম, ঠিক আছে, একই বৃত্ত অথবা যদি সমান বৃত্ত হয়, আরেকটা বৃত্ত হয়, তাহলে সমান সমান যায় সমান কোণ উৎপন্ন করবে এরা কোথায়? সম্মুখ কোণ উৎপন্ন করবে। তাহলে আমরা এবার দেখি যে এখানে একটা কনসেপ্ট হচ্ছে যে সম্মুখ কোণ কাকে বলে। যদি এটা একটা জ্যা হয়, এটা যদি একটা কেন্দ্র হয়, এই একই দৈর্ঘ্যের, ধরা যাক এবি একটা জ্যা, সেই একই দৈর্ঘ্যের এই পাশের বৃত্ত একই দৈর্ঘ্যের একটা জ্যা আমরা নিলাম সিডি, আবার এই বৃত্তে আরেকটা জ্যা নিলাম সেম দৈর্ঘ্যে, যার নাম এম এন। এবার এদের বিশেষত্ব হচ্ছে যে এটা একই বৃত্তে বা অন্য বৃত্তে হতে পারে, কিন্তু এটা সমান বৃত্ত হতে হবে এবং তাদের সমান যে জ্যা, এরা সবাই সমান। এরা কিন্তু কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে, অর্থাৎ এই যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে, এ যে কোণ উৎপন্ন করেছে আর এ যে কোণ উৎপন্ন করেছে, বা এখানে যে যে সেন্টার আমরা ধরে নিই ও, এখানেও সেন্টার ও ধরে নিলাম, এখানেও কিন্তু এই যে কোণগুলো তৈরি হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমাদের যেটা বলা আছে একই বৃত্তে অথবা সমান একটা বৃত্তে সমান সমান জ্যা, তাহলে এরা এই এ বি এরা কিন্তু সমান জ্যা, অর্থাৎ এ বি, এম এন, সিডি এরা সমান সমান জ্যা, এবং এরা কিন্তু কেন্দ্রে যে কোণগুলো তৈরি করেছে এ ও বি, এম ও এন, সি ও ডি, এরা কিন্তু এই সমান সমান জ্যাগুলো কেন্দ্রে যে সম্মুখ কোণ তৈরি করেছে, অর্থাৎ সম্মুখ কোণের মানে হচ্ছে এই যে কেন্দ্রে যে কোণটা ওরা তৈরি করেছে সেই কোণটা কিন্তু সেম। তাহলে এইটারই একটা আমরা একটা উল্টো রিভার্স প্রসেস কি জানতে পারবো। তো এই ছবিতে একটু আমাদের মনে রাখতে হবে, ছবি দিয়ে মনে রাখলে কি আমাদের অনেকটা সুবিধা আমাদের এইগুলোকে বোঝার জন্য। তাহলে এই যে এর উল্টো যদি আমাদের হয়, সবকিছু উপপাদ্যে কিন্তু আমরা দেখেছি যে একটা স্টেটমেন্ট থাকে এবং তার রিভার্স স্টেটমেন্টটা কিভাবে প্রমাণ করতে হয়। একইভাবে এটাতেও দেখো, যদি বলেছে একই বা সমান বৃত্তে যদি উল্টো ব্যাপারটা হতো, অর্থাৎ ধরো এইটায় আগের বার যেটা আমরা দেখলাম সেরকম সিনারিওটাই আমরা দেখছি এখানে, এ বি সি ডি। দেখো জাস্ট ছোট্ট পিসটা একটু ভালো করে লক্ষ্য রাখো, ও কেন্দ্রীয় বৃত্ত। এক্ষেত্রে কনসেপ্টটা একটু উল্টে গেল। এক্ষেত্রে যদি বলছি যদি কোণগুলো সমান হয়, অর্থাৎ অ্যাঙ্গেল এওবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিওডি, অ্যাঙ্গেল এমওএন, তাহলে যারা কেন্দ্রে এই সমান সম্মুখ কোণ উৎপন্ন করে তারা কিন্তু সমান, অর্থাৎ ঠিক উল্টোটা পেলাম না। যদি এটা হয়, মানে যদি এটা হয়, তাহলে এবি সিডি এমএন এরা কিন্তু সমান হবে। আগেরটা ঠিক উল্টো, আগেরটা এটা ছিল, যদি এটা হয় তবে এটা হয়েছিল। এবার উল্টোটা, অ্যাঙ্গেল গুলো সমান, সম্মুখ কোণ সমান, তাহলে আমরা বলতে পারি এরা কিন্তু যে সকল এরা পরস্পর সমান। এটা একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আমরা পেলাম। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এটা তোমাদের অবজেক্টিভ হিসেবে আসতে পারে, যদি তিনটে অসমরেখ বিন্দু পাই, অসমরেখ বিন্দু অর্থাৎ যারা এক লাইনে নেই, অর্থাৎ যদি তিনটে বিন্দু এরকম হয়, তাহলে দেখো এই তিনটে বিন্দু দিয়ে আমরা একটাই মাত্র কিন্তু বৃত্ত তৈরি করতে পারবো, অর্থাৎ এই তিনটে বিন্দু দিয়ে আরেকটা বৃত্ত তৈরি করা যাবে না, যেটা এই যে বৃত্তটা এই তিনটে বিন্দুর ভেতর দিয়ে যাবে। তাহলে এটা একটা অবজেক্ট হিসেবে তোমাদের কাছে আসতে পারে। আর দুটো ইম্পর্টেন্ট সিদ্ধান্ত আমরা দেখে নিই, তারপরে আমরা যাব কিছু প্রয়োগ দেখে। বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলে এটা আরেকটু একটা সেম যে কনটেক্সট। এবার এই যে সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ এইটা বলছে যদি এটা একটা জ্যা হয় আর এটা একটা জ্যা হয়, এটার নাম এবি, এটার নাম সিডি, তাহলে এক্ষেত্রে এবি ইজ ইকুয়াল টু সিডি। ওকে, এবি সিডির সাথে সমান যদি হয়, তাহলে এরা আবার এই কেন্দ্র থেকে এর উপর যদি আমরা একটা লম্ব টানি এম, এবং এর থেকে এর উপর লম্ব টানি এন, যদি ও হয়, তাহলে বৃত্তের সমান সমান জ্যা এবি আর সিডি সমান সমান জ্যা তারা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ ও এন ইজ ইকাল টু ও এম, অর্থাৎ এই যে এটা আর এটা তারা সমদূরবর্তী হবে কারণ তারা সমান। তাহলে আবার উল্টো ভাবে যদি দেখি, এর রিভার্সটা কি হবে, এর উল্টো দেখো এখানে একইভাবে এটা রিভার্স ট্রান্সলেশনটা আমরা দেখি, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যা সমান, অর্থাৎ আমাদের যদি সমদূরবর্তী ও বিন্দু থেকে একটু দূরে একই দূরে যদি কোনো জ্যা হয় এম এন আর এস, এক্ষেত্রে একটু পাল্টে যাচ্ছে কিরকম ভাবে। এক্ষেত্রে বলা হয়েছে ও এ ইজ ইকাল টু ও বি, অর্থাৎ এরা সমদূরবর্তী, এটা বলে দেওয়া আছে। তখন
এই যে জ্যা দুটো আসবে অর্থাৎ সমদূরবর্তী যারা সেই জ্যা দুটো কিন্তু সমান হবে, অর্থাৎ আর এস ইকুয়াল টু এম এম, এটা আমাদের হবে। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে এই প্রপার্টিটা, বা আমরা এটা এখানে যেটা দেখলাম, অর্থাৎ একই জিনিস কিন্তু যেটা দেওয়া থাকবে তার একটা জিনিস আমাদের বলে দেওয়া থাকবে, আর তার অন্যটা আমরা অ্যাজ আ অনুসিদ্ধান্ত নিতে পারবো, করোলারি এটাকে নিতে পারবো। যদি সমান জ্যা হয় তারা সমান দূরত্বে হবে, বা উল্টো হবে যদি সমান দূরত্বে থাকে তাহলে তারা সমান হবে। যে কোনো একটা প্রপার্টি আমরা ইউজ করব যখনই এই ধরনের অঙ্ক আসবে। তাই সেটা আমরা দেখি একটা এক্সাম্পল নিয়ে। এবার আমরা অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি, এর প্রয়োগে চলে যাচ্ছি। প্রথম প্রবলেম কি, দেখো একটা বৃত্তের কথা বলা আছে। একটা বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার। ওকে, দেখো একটা বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার, বৃত্তের কেন্দ্র থেকে একটি জ্যায়ের দূরত্ব 4 সেন্টিমিটার। তাহলে আমরা ধরি একটা জ্যা যেটার নাম এবি। এই যে ট্রান্সলেশনটা আমরা করছি, একটা একটা ভাষায় একটা প্রবলেম বলে দিয়েছে, সেটাকে দেখো ছবিতে কনভার্ট করছি। এইটা আমাদের কিন্তু প্রচুর প্র্যাকটিস করব আমরা। যত প্র্যাকটিস করব, ছবিটা যত ভালো আঁকতে পারবো, ভিজুয়ালাইজেশনটা যত ভালো হবে, জ্যামিতির অঙ্কের প্রমাণ কিন্তু তত সোজা হবে। এবং এই ভাবনাটা দেখো, একটা এবি জ্যা দেওয়া আছে, আরেকটা বলে দেওয়া আছে কেন্দ্র থেকে এটা দূরত্ব বলে দেওয়া আছে 4 সেন্টিমিটার, ঠিক আছে। আরেকটু বলে দেওয়া আছে, জানতে চেয়েছে, তাহলে এক্ষেত্রে দেখো এখানে আমরা একটু কানেক্ট করে নিই। ব্যাস 10 সেন্টিমিটার, তাহলে ও এ এটা তো ব্যাসার্ধ, তাহলে এটা হবে হাফ, অর্থাৎ 5 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো এটাও 5 সেন্টিমিটার দেওয়া আছে। ও সি 4 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে জ্যায়ের দৈর্ঘ্য কত? প্রশ্ন করেছে এবি কত। এবি বার করতে গেলে তার আগে আমরা দেখি কি করতে পারি। ত্রিভুজ ও এ সি তে দেখো এসি স্কোয়ার প্লাস ও স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইকুয়াল টু ও স্কোয়ার, বা আমাদের এখানে এসি স্কোয়ারটা বার করতে হবে। এসি স্কোয়ার ইজ নাথিং বাট ও স্কোয়ার মাইনাস ওসি স্কোয়ার। এখানে দুটোরই মান বলা আছে, 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, বা এসি স্কোয়ার ইকুয়াল টু 9। সুতরাং এসি 3। তাহলে এসি যদি 3 হয়, এখান থেকে আমরা এসির মানটা পেয়ে গেলাম। সুতরাং এবি টু এসি ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। তাহলে এটা আমরা কিভাবে পাচ্ছি, এখানে কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে এক্ষেত্রে বলে দেওয়া আছে দূরত্ব। যখনই দূরত্ব বলা হচ্ছে তখন সেটা কিন্তু ওসি লম্ব এবি ক্ষেত্রে আমরা জানি, যেহেতু ওসি লম্ব এবি এখন আমরা পড়লাম, সুতরাং এসি। তাহলে এইটা দিয়ে আমরা এসব সহজেই একটা ছোট 2 নম্বরের প্রশ্ন সলভ করলাম। পরেরটা দেখি, যদি কোনো বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 48 সেন্টিমিটার এবং কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব 4 সেন্টিমিটার হয়, তবে যে জ্যায়ের ওই বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 20 সেন্টিমিটার, সেই জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো একটা জিনিস একটু মাথায় রাখো, সব থেকে বড় ব্যাস, বড় জ্যা তো ব্যাস। এবার এটা একটা জিনিস দেখো, এই কনসেপ্টটা একটু বলি, তাহলে এটা বুঝতে পারলে তোমাদের সুবিধা হবে। কেন্দ্র থেকে যত দূরে যাওয়া যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু এই রিলেশনশিপটা মাথায় রাখো। এই কেন্দ্র কেন্দ্র সব থেকে বড় জ্যা। এবার এখান থেকে দেখো জ্যাটা কিরকম হচ্ছে, এই এক্সাম্পলটা ভালো করে একটু বোঝার চেষ্টা করো। জ্যাগুলোর দৈর্ঘ্য যত ছোট হচ্ছে, এদের যে দূরত্বটা কেন্দ্র থেকে দূরত্বটা কিন্তু তত বাড়ছে। অর্থাৎ যত দূরে আছে তত এটা ছোট হচ্ছে, যত দূরে আছে তত ছোট হচ্ছে। তাহলে যখন আমাদের আঁকতে বলবে তখন এই প্রপার্টিটা ইউজ করে কিন্তু আমরা আঁকবো। একটা জ্যা কেন্দ্র থেকে যত দূরে সেটা তত ছোট হচ্ছে। দেখো তাহলে এই প্রবলেমটায় আমরা এবার একটু আঁকি। আরেকবার এঁকে নিচ্ছি। এইটায় দেখো এটা দেওয়া আছে, ধরো এটা সেন্টার। একটি জ্যায়ের দৈর্ঘ্য 48 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে ধরা যাক এইটা, তাহলে এখান থেকে এইটা 7 সেন্টিমিটার, আর 20 সেন্টিমিটার দূরে আরেকটা জ্যা আছে। বুঝতে হচ্ছে এটা অনেক ছোট হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে যেগুলো বলে দিয়েছে, এবি একটা জ্যা যেটা 48 সেন্টিমিটার, তাহলে খুব ক্লিয়ারলি এবি 48। তাহলে এখানে আমরা লিখে ফেলবো, নামকরণ গুলো করে ফেলি। তাহলে প্রত্যেকটা পয়েন্টের আমরা নামকরণ করে নিলাম। প্রথমে দেখো এবিসিডি, এটা ধরা যাক এম দিলাম। তাহলে এখন খুব ক্লিয়ারলি আমরা এটা ছবি দিয়ে সলভ করে ফেলবো তাড়াতাড়ি। খুব ডিটেলে তোমরা একটু লিখে করবে, যেহেতু আমাদের এখন সময় কম, আমরা একটু চেষ্টা করবো ফাস্ট করার। কিভাবে করবো দেখো, এবি এবি 48 সেন্টিমিটার, তাহলে এ এম 24 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ, কেন্দ্রের নাম দিয়ে দিই ও, ত্রিভুজ ও এ এম। এই যে ত্রিভুজ ও এম এ দেখো ও স্কোয়ার বার করতে গেলে আমরা কিভাবে বার করতে পারি, এ এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার, অর্থাৎ 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। তাহলে 24 স্কোয়ার আর 7 স্কোয়ার। এবার এখান থেকে আমরা কিসের মানটা বার করবো, 576 প্লাস 49, 625। সুতরাং ও এ
তাহলে আমরা ও তে চলে গেলাম 25 এ। তাহলে ও তে যদি 25 হয়, এবার দেখো তাহলে ও সি, তাহলে ও এ ইজ ইকাল টু ও সি ইজ ইকাল টু 25 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু বৃত্তের ব্যাসার্ধ, এই রিজনিং গুলো লেখা কিন্তু জ্যামিতিতে খুব দরকার। তাহলে এটা 25 আমরা পেলাম, তাহলে ও সিও 25। তাহলে এবার আমরা বার করি ট্রায়াঙ্গেল ও সি এন এ, ট্রায়াঙ্গেল ও সি এন এ ও সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এন স্কোয়ার প্লাস সি এন স্কোয়ার। বা এবার যদি আমরা এটাকে স্প্লিট করি, ওসি স্কোয়ার মানে কি, দেখো ওসি স্কোয়ার এই জাস্ট আমরা পেলাম 25 সেন্টিমিটার, তাহলে 25 স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এন স্কোয়ার। ও এন আমাদের এখানে দেওয়া আছে 20 স্কোয়ার প্লাস সি এন স্কোয়ার, বা সি এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার। তো সি এন আমরা দেখতে পাচ্ছি 225, বা সি এন হচ্ছে দেখো 15 স্কোয়ার রুট করে। তাহলে সি এন এর মানটা আমরা পেয়ে গেলাম, সি এন অর্থাৎ সি এন এইটা পেয়ে গেলাম। তাহলে আমাদের বার করতে কি বলেছে, সেই জ্যায়ের দৈর্ঘ্য বার করো, অর্থাৎ সিডির দৈর্ঘ্য আমাদের কিন্তু বার করতে হতো। এই পুরো প্রশ্ন ছিল সিডির মান কত, সেই জ্যাটা যে 20 সেন্টিমিটার দূরে অবস্থিত। তাহলে সিডি ইজ নাথিং বাট 2 টাইমস অফ সিএন ইজ ইকাল টু 30। তাহলে আমরা বলতে পারি সেই জ্যায়ের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার। কিন্তু এখানে এইটাই মাথায় রাখতে হবে, এই যে 2 টাইমস কেন করলাম, কারণ একই প্রপার্টি যেটা আমরা দেখেছি, যে যখন আমরা যখন একটা দূরত্ব মাপছি একটা পয়েন্ট থেকে, কেন্দ্র থেকে, তো সেটা ওর উপর লম্ব, এবং যখনই এটা হচ্ছে এটা আমরা লিখতে পারি, কি লিখতে পারি দেখো, ও এন ইজ নাথিং বাট পারপেন্ডিকুলার টু, ও এন ইজ পারপেন্ডিকুলার টু সিডি। সুতরাং মিড পয়েন্ট হবে ও এন ইজ ইকুয়াল টু, ও এন সি এন ইকুয়াল টু সি। তাহলে মিড পয়েন্ট সিডি 2 টাইমস অফ সিএন, তাহলে আমরা 30 পেলাম, 30 সেন্টিমিটার। নেক্সট প্রবলেমে চলে যাই। দেখো একটি সরল রেখা দুটো এক কেন্দ্রীয় বৃত্তকে, আচ্ছা ইন্টারেস্টিং, দুটো এক কেন্দ্রীয় বৃত্তের কথা বলেছে, অর্থাৎ সেন্টার, একটা কেন্দ্র সেন্টার করে অসংখ্য বৃত্ত আঁকা যায়, ইনফাইনাইট অসংখ্য, তাই তো, তাদের আলাদা আলাদা পরিধি হবে। তো এরকমই একটা প্রবলেম বলেছে যে ধরা যাক এটা একটা সার্কেল, এবং একই জায়গাতে এটা আরেকটা সার্কেল, দুটো সার্কেল, এদের কেন্দ্র যদি সেম হয়, এদের আমি কেন্দ্র এটা ধরে নিলাম, এটা একটি সরলরেখা দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটিকে এ বি ও সিডি বিন্দুতে এবং অপরটিকে সি আর ডি বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের যদি এরকম একটা লাইন থাকবে, সরল রেখা, দেখো এ বি তে ছেদ করেছে একজনকে, আরেকজনকে করেছে সি আর ডি তে ছেদ করেছে। তাহলে ও থেকে আমরা যদি এর উপর একটা লম্ব টানি, এ ও এম, ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এই দুটো জায়ের কথা বলা আছে। এবার আমরা দেখি এটার যে প্রামাণ্য বিষয়টা আমরা কিভাবে পৌঁছাতে পারি। ওকে, দেখো ও এম আমরা একটু সংক্ষেপে করছি, ও এম লম্ব এবি, তাই তো। ও এম যদি এবির উপর লম্ব হয়, তাহলে এম মিড পয়েন্ট, তাহলে এ এম ইজ ইকুয়াল টু বি এম। আবার একইভাবে ও এম কিন্তু লম্ব সিডি, ছোট বৃত্তটার উপর, দুটো বৃত্তের কথা বলা আছে। এটা আমরা বাইরের আউটার বৃত্তটা নিয়ে করলাম, এই ভেতরের বৃত্তটার জন্য, ভেতরের যে বৃত্তটা তার জন্য যদি আমরা এটা দেখি, সেখানে আমরা কি পাবো, এখানে দেখো সিএম ইজ ইকুয়াল টু ডিএম। তাহলে এটা যদি 1 হয়, যদি 2 হয়, তাহলে আমরা 1 মাইনাস 2 করে দেখি কি হচ্ছে, এ এম মাইনাস সি এম ইজ ইকুয়াল টু বি এম মাইনাস ডিএম। তাহলে এ এম মাইনাস সি এম খুব ক্লিয়ারলি দেখো ছবিতে যদি আমরা দেখতে চাই, এ এম অর্থাৎ এই পুরো বড়টা এ এম তার থেকে সি এম আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাই তো। তাহলে কি পড়ে থাকছে, এসি। আর ওই পাশে কি পড়ে থাকছে দেখো, ডিবি। আরেকবার দেখো যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে এই যে পুরোটা, এই যে এম ছিল আমাদের কাছে, এম, এই যে এম ছিল, তার থেকে আমরা সিএম টা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে পড়ে থাকছে শুধু এইটুকু, এই পার্টটা পড়ে থাকছে। তাহলে এসি ইকুয়ালস টু ডিবি আমরা প্রমাণিত করি। ওকে, তাহলে এটা আমরা প্রমাণিত করলাম যে এসি ইকুয়াল টু। তাহলে পরে আরেকটা আমাদের প্রবলেম আমরা দেখি এখানটা, যে আমরা চেষ্টা করছি যত বেশি সংখ্যক প্রবলেম তোমাদের সামনে নিয়ে আসতে, যাতে তোমাদের একটা হেল্প করে। দেখো এটা একটা প্রবলেম, তারপরে তোমাদের জন্য প্রবলেম থাকবে, আমরা ড্রয়িংটা করে দেওয়ার চেষ্টা করবো, তোমরা সেটা সলভ করবে। তাহলে এবার দেখো এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম, পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটো বৃত্ত। তাহলে দুটো বৃত্ত আঁকি, একটা পি কেন্দ্র বিশিষ্ট আর একটা, ধরা যাক এটা একটা বৃত্ত, পি কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে, রাইট। তাহলে দেখো দুটো বৃত্ত বলা আছে, তাহলে এই দুটো বৃত্ত পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই আঁকাটা আমরা একটুখানি এইভাবে এঁকে নিই, যাতে আমরা বুঝতে পারি ওভারল্যাপিং হচ্ছে এটা। তাহলে কনসেপ্টটা বোঝানো গেছে।
এবার আমরা অ্যাকচুয়াল আঁকাটা এখানে যে একটা দুটো বৃত্ত এভাবে আঁকলে আমরা ওভারল্যাপিংটা তোমাদের দেখাতে পারবো। ধরো যাক এটা একটা সার্কেল আর এটা একটা সার্কেল, তাহলে বলছে দেখো এটা পি এটা কিউ, পি আর কিউ কেন্দ্রশীল দুই বৃত্ত পরস্পরকে সি আর ডি বিন্দুতে ছেদ করে, সি আর ডি বিন্দুতে ছেদ। ওকে, সি বিন্দুগামী পি কিউ এর সমান্তরাল রেখা বৃত্তটি দুটিকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। ওকে, তাহলে আমরা এরকম কন্ডিশনে দেখো এখান থেকে এটার উপর একটা লম্ব টানি, এটার উপর লম্ব টানছি এম এন, আমরা কি করছি পি এম এটা পারপেন্ডিকুলার টু এসি আর কিউ এন পারপেন্ডিকুলার টু এসি, এটা আমরা অঙ্কন করলাম। এবং এটা ইন্টারেস্টিং পার্ট দেখো, যেহেতু এ বি আর পি কিউ সমান্তরাল রেখা, তাহলে এবং তাহলে এইটা আমাদের কাছে আছে এক এবং এটা দুই, সেখান থেকে আমরা এটা বলতে পারি যে পি এম এন ইউ এটা একটা আয়তক্ষেত্র। তা অর্থাৎ সুতরাং পি কিউ ইজ ইকুয়ালস টু এম এন, তাহলে পি কিউ আর এম এন পরস্পর সমান। আমরা বলতে পারি, এটা একটা ইন্টারেস্টিং পার্ট যে পি কিউ আর এম এন সমান আমরা বলতে পারলাম। এবার দেখো যেহেতু পি এম পারপেন্ডিকুলার টু এসি, তাহলে এক্ষেত্রে যেহেতু না কি বলতে পারি দেখো, এইখানটায় যদি কানেক্ট করো পিএম লম্ব এসির উপরে, তাহলে এন এটা কি মিড পয়েন্ট বা মধ্যবিন্দু, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো ইজিলি এ এম ইজ ইকুয়াল টু সি এম, এখান থেকে লিখতে পারি। একইভাবে যেহেতু কিউ এন পারপেন্ডিকুলার টু বিসি, আমরা লিখতে পারি কি সি এন ইজ ইকুয়াল টু বি এন, তাই তো? এবার দেখো পি কিউ ইজ ইকুয়াল টু এম এন, আবার এম এন কে আমরা ভেঙে লিখতে পারি সিএম প্লাস সিএম। এবার এখান থেকে দেখো সিএম এইটা আমাদের আছে মিড পয়েন্ট, তাহলে সিএম ইজ নাথিং বাট হাফ এসি প্লাস সিএন যদি দেখো সেটা নাথিং বাট হাফ বিসি। এই দুটো কারেক্ট। দেখো এখানে আমরা লিখেও নিতে পারি সিএন নাথিং বাট হাফ অফ বিসি, আর এইটার থেকে আমরা পাবো সিএন ইজ ইকুয়াল টু হাফ অফ এবি। তাহলে দুটোই হাফ পার্টটাকে আমরা নিয়ে নিচ্ছি হাফ এসি, এটাই আমরা এখানে লিখলাম। তাহলে হাফ এসি প্লাস বিসি ইজ ইকুয়াল টু হাফ এবি, সুতরাং সি এম সুতরাং পি কিউ ইজ ইকুয়াল টু, তাহলে এক্ষেত্রেও দেখো ছবিটা আঁকাটা এক নম্বর ইম্পর্টেন্ট। এবং আমরা এই যে প্রপার্টিটা ইউজ করেছি এখানটায়, এক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওই যে বৃত্তচাপ কেন্দ্র থেকে তার উপর সেখানে ব্যাস ছাড়া অন্য কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব, যদি লম্ব অঙ্কন করি তারা সমদ্বিখণ্ডিত হবে, আর সমদ্বিখণ্ডিত হলে তার লম্ব হবে। এই প্রপার্টি ইউজ করে আমরা আয়তক্ষেত্র প্রমাণ করলাম, তারপরে তাদের মিড পয়েন্টটা প্রমাণ করে আমরা এটা প্রমাণ করলাম। আরেকটা অঙ্ক তোমাদের জন্য যেটা তোমরা সলভ করবে, ওকে, এবং চেষ্টা করো, একটা ক্লু দিয়ে দিই তোমাদেরকে। দেখো একটা বৃত্তের দুটো সমান যায়, আমরা এখানে একটা বৃত্ত এঁকে নিই, আমরা ধরো একটা বৃত্ত, এটা তোমাদের জন্য একটু ক্লু দিলাম, তোমরা ডেফিনেটলি এটা করতে পারবে, ট্রাই করো। ছবি আমি এঁকে দিচ্ছি, আমি ছবিটা আঁকার চেষ্টা করি একসাথে। একটি বৃত্তের দুটি সমান জ্যা এবি এবং সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, ধরা যাক এবি এবং সমান জ্যা এবি আর সিডি দুটো সমান জ্যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এটা। দেখো এটার কিন্তু কেন্দ্র আমি ধরে নিচ্ছি ওটা এটার কেন্দ্র, ঠিক আছে? এবার আমাদেরকে এখানে প্রমাণ করতে হবে এই যে এপি আর পিডি সমান, একটু আলাদা করে দেখাই, এই যে এপি আর পিডি এটা সমান প্রমাণ করতে বলেছি, আর সমান প্রমাণ করতে বলেছে পিসি এরা সমান, তাই তো? তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই যে ও কেন্দ্র, তার থেকে এর এখানে আমরা একটা লম্ব টেনে নিলাম, কারণ এই লম্ব টানলেই আমরা কিন্তু প্রপার্টি ইউজ করতে পারবো, এবং এটাকে যুক্ত করলাম। তাহলে তোমাদের এবার কাজ হচ্ছে, তোমাদের যেটা করতে হবে, আমরা একটু ট্রাই করবে। কি করব আমরা? প্রথমে ত্রিভুজ ও পিএম ও ত্রিভুজ ও পিএন, এই দুটো ত্রিভুজে তোমরা একটু দেখো যে এই দুটো ত্রিভুজ কি আমরা কোনোভাবে সর্বসম প্রমাণ করতে পারি। এই ত্রিভুজটার থেকে চেষ্টা করো প্রমাণ করার, এটাতে চেষ্টা করো সর্বসম প্রমাণ করা যায় কিনা। যদি করা যায় তাহলে দেখবে আমরা কিন্তু এখান থেকে এটা পাবো যে পিএম ইজ ইকুয়াল টু পিএম। যদি এটা পাও, দেখো একটু চেষ্টা করো, ভাবো যে এই দুটো ত্রিভুজ থেকে কি করে পিএম ইকুয়াল টু পিএনটা পাওয়া যায়। এবার এটা যদি তোমরা পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের কাছে অনেকটা ইজি হয়ে গেল এই পুরো ব্যাপারটা। কারণ দেখো তোমাদের এই পুরো প্রসেসটাতে এবি আর সিডি এটাতে আমরা কিভাবে
মুভ করতে পারি দেখো, এই পুরো লাইনটাকে তোমাদের কিন্তু একটু ভাবতে হবে। তোমরা ছবিটাকে একটু ভালো করে খেয়াল করো, ছবিতে কি কি মিশে আছে সেটা একটু ভালো করে ভাবো, তাহলেই কিন্তু এখানে ক্লুটা লুকিয়ে আছে যে আমরা কিভাবে এটা সহজেই এই দুটোকে একসাথে আনতে পারি। তা সেটা একটু ভাবো যে আমরা কিভাবে এটাকে সমানটাকে শিফট করতে পারি। ওকে, কারণ এখানে কিন্তু প্রদত্ত এবি ইজ ইকুয়াল টু সিডি এটা বলা আছে, এটা কিন্তু বলে দেওয়া আছে, কারণ এখানে এবি ও সিডি দুটো সমান যায়। তাহলে এবি আর সিডি যদি সমান বলে দেওয়া থাকে, তাহলে আমরা এক্ষেত্রে কি বার করতে পারি সেটা একটু তোমরা ভাবো। তাহলে এবার আমরা এটাকে ভাগ করে করে আমরা কিভাবে করতে পারি এটা তোমরা একটু চেষ্টা করো। একটু হয়তো ডিফিকাল্ট লাগতে পারে, কিন্তু আমি আবার বলছি, যদি তোমরা প্রথমে এই ট্রায়াঙ্গেলটার থেকে এটা ট্রাই করবে কিভাবে পেলে, যখন সেইটা পেয়ে যাবে তাহলে এবি ইকুয়াল টু সিডি তে এই রেখাংশগুলোতে একটু ভাঙো। অর্থাৎ এবি কে আমরা কি কিভাবে ভাঙতে পারি একটু দেখো, এম আছে, এমপি আছে, পিবি আছে, তো এরকম একটু ভাঙার চেষ্টা করো যেটাকে কিভাবে ভাঙতে পারি আমরা, তাহলেই এটার মধ্যে কিন্তু এটা সলিউশনটা লুকিয়ে আছে। ওকে, তাহলে একটু চেষ্টা করো এটা, না হলে আমরা নেক্সট ক্লাসে যখন আমরা করবো এটা ডেফিনেটলি এটা আমরা এটা সলভ করে দেবো এটাকে, কিন্তু একটু মাথা খাটাও। আমরা যে প্রপার্টি গুলো ইউজ করেছি সেই প্রপার্টি ইউজ করেই হবে, কিন্তু রেখাংশের দৈর্ঘ্য ভাগ করে তোমাদের এটা করতে হবে। এটা একটা টাস্ক থাকলো তোমাদের জন্য। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে আমরা বৃত্তের চাপ যা সম্পর্কিত উপপাদ্যগুলো পড়লাম, এবং হোপফুলি তোমাদের এটা একটু কাজে লেগেছে। একটা প্রবলেম দিলাম তোমাদের সলভ করতে, পারলে জানিও নিচে ভিডিওতে কমেন্টস করে। আর তোমাদের কেমন লাগছে ভিডিও জানিও। নেক্সট উপপাদ্য, নেক্সট জ্যামিতির উপপাদ্য খুব তাড়াতাড়ি আমরা আসবো এবং তারও প্রয়োগ দেখবো। ততক্ষণ এটা প্র্যাকটিস করো। আর আরো অনেক বেশি প্রয়োগ আমরা দেখবো, উপপাদ্যগুলোকে আরো ডিটেলে ডিসকাশন করব প্র্যাকটিস সেশনে। ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো। আর এই প্রবলেমটা তোমাদের জন্য অ্যাজ এন এক্সারসাইজ দেওয়া থাকলো, কি পারলে জানিও, পারলে ছবি তুলে তোমাদের সলিউশনটা পোস্ট করো। দেখার অপেক্ষায় থাকলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ভালো থেকো।